হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যানিমে আনলকড। এবং আজ আমরা শুরু করতে যাচ্ছি নতুন একটি অসাধারণ অ্যানিমে সিরিজ, যার নাম হচ্ছে দ্য ডেইলি লাইফ অফ দ্য ইমর্টাল কিং। 2020 সালে রিলিজ হওয়া এটি একটি চাইনিজ কমেডি অ্যাকশন এবং ফ্যান্টাসি অ্যানিমে, যেটা তৈরি হয়েছে একই নামের মানহোয়া থেকে, যা নিজেও সেম নামের নভেল থেকে তৈরি। এর গল্পটি ট্রেডিশনাল চাইনিজ মিথোলজি এবং মার্শাল আর্টস থেকে ইন্সপায়ার্ড একটি ফিকশনাল ওয়ার্ল্ডে বেস করা, এবং স্টোরিটি ফলো করে ওয়াং লিংকে, যে একজন কাল্টিভেশন প্রডিজি, যে মাত্র 1 বছর বয়স থেকে প্রতি 2 বছর পর পর একটা করে নতুন রেলম বা শক্তির নতুন ধাপ অ্যাচিভ করেছে। এতে তার শক্তি তার নিজের নিয়ন্ত্রণের সীমাকেও ছাড়িয়ে গেছে। কিন্তু তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন শুরু হবে, সিনিয়র হাই স্কুল লাইফ। সে কিভাবে তা সামলাবে তা জানতে চলুন শুরু করি এর প্রথম পর্ব থেকে, যার নাম হচ্ছে দ্য জায়ান্ট ফ্রগ ট্রিপল কিল্ড বাই ওয়াং লিং। বন্ধুরা, গল্পের শুরু হয় ফিকশনাল সেই দেশ ওয়াজিউ এর পরিচয় দিয়ে। তখন কাল্টিভেশন ক্যালেন্ডার অনুযায়ী 4386 সাল চলে, যা ছিল বৈজ্ঞানিক উদ্ভাবন এবং আবিষ্কারের একটি অন্যতম যুগ। ওয়াজিউয়ের মানুষজন ম্যাজিক্যাল কাল্টিভেশন প্র্যাকটিস করছে এবং কাল্টিভেশন টেকনোলজি দিয়ে আসা সকল সুবিধাই তারা উপভোগ করছে। সবকিছুই শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ ছিল, যতক্ষণ না একদিন সংঘাই শহরে লেভেল 5 এর এক জায়ান্ট ফ্রগ হাজির হয় এবং ধ্বংসযজ্ঞ শুরু করে দেয়। আর এই সময় আমরা দেখতে পাই 6 বছর বয়সী ওয়াং লিংকে, যে কিছু ক্রিস্পি নুডলস কিনছিল। এখন বন্ধুরা, এটা যেহেতু একটি চাইনিজ অ্যানিমে, চাইনিজ ভাষা কিন্তু আমার কাছে জাপানি থেকে উচ্চারণ করা আরো বেশি কঠিন লাগে, তাই কোনো নাম ভুল বললে প্লিজ ক্ষমা করবেন। যাই হোক, এদিকে জায়ান্ট ফ্রগটির মোকাবেলা করতে এক ম্যাজিক স্কোয়াড পাঠানো হয়, যারা ব্যাংকটিকে ঘিরে ফেলে এবং একসাথে তাদের উড়ন্ত তলোয়ারগুলো তার দিকে ছুড়ে দেয়, যেগুলোর শক্তি এতটাই বেশি ছিল যে কোনো ডিমন কিংও টিকতে পারতো না। কিন্তু জায়ান্ট ফ্রগের এতে কিছুই হয় না, বরং সে তার মুখ থেকে একটি শক্তিশালী এনার্জি বিম ছুড়ে দেয়, যার আঘাতের ফলে স্কোয়াডের একজন সদস্য অচেতন হয়ে পড়ে যায় এবং স্কোয়াডটি চারিদিকে ছড়িয়ে পড়ে। এরপর জায়ান্ট ফ্রগটি জোই নামের এক ম্যাজিক স্কোয়াড সদস্যের উপর আক্রমণ করে এবং আক্রমণ থেকে বাঁচার সময় জোই দেখতে পায় যে ওয়াং লিং রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। জোই ওয়াং লিংকে পালাতে বলে, কিন্তু ওয়াং লিং কোনো কিছুর তোয়াক্কা না করে নিজের মতোই হাঁটতে থাকে। আর ঠিক যখন ব্যাংকটা ওয়াং লিংকে পিষে ফেলতে যাচ্ছিল, জোই তাকে বাঁচিয়ে ফেলে। যারপর সে ওয়াং লিংকে জিজ্ঞেস করে যে সে ঠিক আছে কিনা এবং তাকে বলে যে সে যেন বাড়ি চলে যায়। তারপরই জোই ফ্রগটির সাথে যুদ্ধ করার জন্য ওপরে লাফিয়ে ওঠে। আর তখনই সিনটি শিফট হয়ে যায় 10 বছর পরে, যেখানে দেখা যায় যে বহু ম্যাজিক্যাল কাল্টিভেশন ফ্যাকশন জোইর মূর্তি স্থাপন করেছে তাকে সম্মান জানাতে, কারণ সে একাই জায়ান্ট ফ্রগটিকে হারিয়েছিল। আর এই যুদ্ধই তাকে সেই উপাধি এনে দেয়, যা হলো দ্য হিরো হু সেভড ওয়াজিউ। এখন অনেকগুলো ফ্যাকশনের মধ্যে আমাদের স্টোরির জন্য ইম্পর্টেন্ট যে ফ্যাকশনটি, ফ্যাকশন 60, তার নতুন স্কুল বছরের আজ প্রথম দিন, এবং আমরা দেখি যে ওয়াং লিং নতুন ফ্রেশার হিসেবে স্কুলে প্রবেশ করছে। আর হঠাৎ করে সেই দুইজন সিনিয়রের সামনে পড়ে যায়, যারা তাকে নোটিশ বোর্ড থেকে ফোর্স ভ্যালু 5 এর স্টুডেন্ট হিসেবে চিনে নেয়। আর যদি না জানেন, ফোর্স ভ্যালু হচ্ছে এই অ্যানিমেতে কার শক্তি কতটা তা বোঝানোর মাপকাঠি। নতুন শিক্ষার্থীদের ছবি এবং ফোর্স ভ্যালু নোটিশ বোর্ডে টানানো হয়েছে, আর ওয়াং লিং এর ফোর্স ভ্যালু মাত্র 5, যা খুবই কম, মানে সে সবার মধ্যে সবচেয়ে বেশি দুর্বল। এরপর সিনিয়রদের একজন ওয়াং লিংকে বলে যে তারা ওর মতো লো ফোর্স ভ্যালু স্টুডেন্টদের খেয়াল রাখে। কিন্তু ওয়াং লিং যখন তাদের ধন্যবাদ দিচ্ছিল, তখনই তারা অর্থ দাবি করে বসে। তারা বলে যে এই কাজটা সহজ নয় এবং প্রোটেকশন ফ্রিতে আসে না। আসলে সিনিয়ররা এখানে নতুনদের বুলি করছিল। আর তখন একজন স্টুডেন্ট চেন চাও এটা দেখে প্রতিবাদ করতে চায়, কিন্তু তার পাশেই আরেকজন গোহাও তাকে থামিয়ে বলে যে ওই দিকে দেখো। আর ঠিক তখনই ওয়াং লিং কিছু একটা অনুভব করে, আর হঠাৎ একটা গোল্ডেন বিম তাদের মাঝখানে এসে পড়ে। এরপর একটা কণ্ঠস্বর শোনা যায় যে সিনিয়রদের বলছিল যে শুধু বেশি ফোর্স ভ্যালু আছে বলে তারা ফ্রেশারদের বুলি করবে তা ঠিক নয়। আর তখন চারিদিকে ফুলের পাপড়ি পড়তে থাকে এবং ক্যামেরাটি সেই কণ্ঠের দিকে যায়, যেখানে দেখা যায় যে স্কুল বিল্ডিং এর উপরে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। আর তা দেখে চেনচাও অবাক হয়ে বলে যে মেয়েটিকে চেনা চেনা লাগছে। আর তখনই পাশে থাকা গুয়াহাও বলে যে মেয়েটি হলো ফ্লাওয়ার ফ্রুট কার্টেন গ্রুপের লেজেন্ডারি মেয়ে সুনরং। এখানে দেখা যায় যে সে রাজকীয় স্টাইলে দাঁড়িয়ে আছে, আর তার পেছন থেকে তার বডিগার্ডরাই ফুলের পাপড়ি ছুড়ে দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এটা কোনো ম্যাজিক্যাল মোমেন্ট ছিল না, তারা নিজেরাই তৈরি করছিল। আর এই অ্যানিমেতে এরকম ফোর্থ ওয়াল ব্রেকিং টাইপ কমেডিও অনেক রয়েছে, যা সামনে আমরা আরো অনেক দেখতে পাবো। যাই হোক, সবাই যখন অবাক হচ্ছিল যে একজন ফ্রেশার হয়েও সুনরং কিভাবে একটি শক্তিশালী গোল্ডেন বিম ছাড়তে পারলো, তখন সিনিয়ররা চিৎকার করে তাকে নিচে ডাকে। আর সে আবারও একদম রাজকীয় স্টাইলে নিচে নেমে আসে, এবং তা দেখেই সিনিয়ররা বুঝে যায় যে সে শক্তিশালী, যার ফলে তারা ভয় পেয়ে এটি বলতে বলতে চলে যায় যে আমরা ছেলেরা মেয়েদের গায়ে হাত দেই না। আসলে যে তারা ভয় পেয়ে চলে যাচ্ছে তা তারা বলে না। যাই হোক, তারপর সুনরং ওয়াং লিং এর দিকে এগিয়ে এসে বলে, যেখানেই হোক, যখনই হোক, যাই হোক না কেন, আমি সুনরং তোমাকে রক্ষা করব। আর সে ওয়াং লিং এর সাথে বন্ধুত্বের জন্য হাত বাড়ায়, কিন্তু ওয়াং লিং তার সাথে হাত তো মেলাই না, বরং সে তাকে বাঁচানোর জন্য সুনরং এর হাতে টাকা ধরিয়ে
দিয়ে দিয়ে চলে যায়। মানে ভাই রিজেক্ট তো করলোই, তার সাথে ইনসাল্টও ফ্রি। এখন স্কুলের রীতি অনুযায়ী একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার আয়োজন করা হয়েছে যাতে সিদ্ধান্ত নেওয়া যায় যে কোন স্টুডেন্ট কোন ক্লাসে থাকবে। যখন সবাই একত্রিত হয় তখন মাস্টার জুয়োর একটি হলোগ্রাম ভেসে ওঠে, যিনি সবাইকে তার স্কুলে স্বাগত জানান এবং তিনি আরো জানান যে নতুন স্টুডেন্টদের জন্য একটি রহস্যময় স্পিরিচুয়াল ফোর্স পরীক্ষা রয়েছে এবং এই পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করেই তাদের ক্লাস নির্ধারণ করা হবে। আর যাদের স্কোর ভালো হবে তারা যাবে ক্লাস এলিটে। যাদের নাম ডাকা হবে তাদের বিল্ডিং এর ভেতরে গিয়ে পরীক্ষা দিতে হবে। যারপর মাস্টার জুয়ো সবার জন্য সৌভাগ্য কামনা করে বিদায় নেন এবং এরপরে 1 নাম্বার স্টুডেন্টকে ডাকা হয় যার নাম ছিল কুজুয়ান। কিন্তু এই মানুষটি কিন্তু সাধারণ কোনো মানুষ নয়। কুজুয়ান হলো দ্য ডেইলি লাইফ অফ দ্য ইমর্টাল কিং এর আসল লেখক কুজুয়ানের চরিত্র। আর এই স্টোরির লেখক হিসেবে যখন এই স্পিরিচুয়াল কোনো পরীক্ষা নেওয়া হয় তিনি প্রথম ব্যক্তি থাকেন যে এই পরীক্ষা দেন। যাই হোক, এই এপিসোডে আমি এটা অনেকবার বলবো। যাই হোক, সে রুমের ভিতরে গিয়ে দেখে যে রুমটা অন্ধকার এবং মেঝেতে পানি পড়ে আছে। আর সে যখন ভাবছিল যে এমন অন্ধকারে পরীক্ষা কিভাবে হবে, তখনই হঠাৎ করে এপিসোডের শুরুতে দেখা সেই জায়ান্ট ফ্রগের হলোগ্রাম ভেসে ওঠে এবং কুজুয়ান চমকে যায়। সকল স্টুডেন্টরা যখন বাইরে থেকে একটি স্ক্রিনে এটি দেখছিল, সুনরং বুঝতে পারে যে এটি সেই ডিমন কিং যে প্রায় 10 বছর আগে পৃথিবীতে আক্রমণ করেছিল। আর তখনই লাউড স্পিকারে টিচার জানান যে এটা শুধুই ফ্রগটির স্পিরিচুয়াল ফোর্সের একটি প্রতিচ্ছবি, আর আসল ফ্রগ স্কুল ক্যাম্পাসের নিচে সিল করে রাখা আছে, তাই চিন্তার কিছুই নেই। এবং স্টুডেন্টদের শুধু নিজেদের সকল ম্যাজিক ফোর্স একত্র করে ফ্রগের মাথায় আঘাত করতে হবে। যা শুনে গুয়াহাও বলে যে তার মনে আছে উচ্চ স্তরের ডিমন কিংরা তাদের আক্রমণকারীর স্পিরিচুয়াল ফোর্স অনুভব করতে পারে। আর তখন চেনচাও আত্মবিশ্বাসী এই ভেবে যে শুধু ফ্রগের মাথায় তো একটা জোরে আঘাত করতে হবে, যা করলেই সে ক্লাস এলিটে ঢুকতে পারবে। তারপর কুজুয়ান যে পড়ে গিয়েছিল উঠে দাঁড়ায় এবং লজ্জিত বোধ করে, কারণ সে শুধু একটি প্রতিচ্ছবি দেখেই ভয় পেয়ে গিয়েছিল। সে বলে যে আমি তো এই অ্যানিমেশনের আসল লেখক, তাহলে আমাকে এই ব্যাংকটাকে ধ্বংস করতেই হবে। তারপর সে দুলতে দুলতে ফ্রগটির দিকে এগিয়ে যায় এবং তাকে একটি আঘাত করে, কিন্তু সে ফ্রগের শিল্ডের ধাক্কা খেয়ে সে সরাসরি পেছনে ছিটকে পড়ে, একদম যেন বাউন্সি কোনো বলের মতো। আর ফলাফল স্বরূপ কুজুয়ান পায় মাত্র 404 স্কোর, যার ফলে সে ক্লাস অর্ডিনারিতে পড়ে। আর যারা খেয়াল না করেছেন 404 কিন্তু ইরর কোড। যাই হোক, আবারও যাই হোক বলছি, তখন চেনচাও বলে যে মনে হচ্ছে পানিটা এখানে রাখা হয়েছে একমাত্র পড়ে গিয়ে আঘাত পাওয়া ঠেকাতে। কিন্তু গুয়াহাও এখানে অ্যানিমেশন টিমকে মক করে বলে যে এটা শুধু একটি লেজি অ্যানিমেশন চয়েস ছিল, কারণ একটি বাস্কেটবল কোর্ট ড্র করতে এর থেকে বেশি শ্রম দিতে হতো। যাই হোক, সুনরং বুঝতে পারে যে ডিমন কিং সিল করা থাকলেও তার শক্তি এখনো অনেক বেশি, আর একজন নতুন স্টুডেন্টের শক্তি দিয়ে তাকে আঘাত করা মানে দেয়ালে টেনিস বল মারার মতো, যেটা অবশ্যই বাউন্স করে ফিরে আসবেই। আর এইসব দেখে ওয়াংলিং ভাবতে থাকে যে এটা নতুন ছাত্রদের মনোবল ভাঙার কোনো কৌশল কিনা। যারপর আরেক স্টুডেন্টকে ডাকা হয় যে কুজুয়ানের চেয়েও অনেক বেশি খারাপ স্কোর করে। আর যখন স্টুডেন্টরা একের পর এক এসে অনেক কম স্কোর করতে থাকে, টিচার হতাশ হয়ে পড়েন, কারণ গত বছরের স্টুডেন্টরা গড়ে 700 থেকে 800 মতো স্কোর করেছিল। এবারের স্টুডেন্টরা যার ধারে কাছেও নেই। কিন্তু তখনই আসে চেনচাও, যে আত্মবিশ্বাসের সঙ্গে ডিমন কিং এর সামনে গিয়ে তার মাথায় আঘাত করে। আর যদিও চেনচাও নিজেও পেছনে ছিটকে পড়ে, কিন্তু তার স্কোর হয় 938 এবং সে এই বছরের প্রথম ক্লাস এলিট ছাত্র হিসেবে নির্বাচিত হয়। যার পর টিচার খুশি হতে শুরু করেন, কারণ পরবর্তী বেশিরভাগ স্টুডেন্টরাই গড়ে অন্তত 200-র বেশি স্কোর করছিল, যেখানে গুয়াহাও পায় 886। কিন্তু এরপরই একটি ভয়ঙ্কর সত্যি প্রকাশিত হয় যে জায়ান্ট ফ্রগটি আসলে এখানে মার খাওয়ার জন্য বসে নেই। গত 10 বছর ধরে স্কুল এই ফ্রগকে ব্যবহার করছে স্টুডেন্টদের স্পিরিচুয়াল ফোর্স পরীক্ষা করার জন্য। আর এতদিনে এই ফ্রগটির ওপর পরীক্ষা দেওয়া প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকেই অল্প অল্প করে সেই ফ্রগটি স্পিরিচুয়াল ফোর্স শোষণ করে নিয়েছে। আর যখন তার কাছে যথেষ্ট পরিমাণে ফোর্স জমা হয়ে যাবে, সেই সিলটি ভেঙে বেরিয়ে যাবে। এরপরই পরীক্ষার জন্য সুনরং এর নাম ডাকা হয়। আর সে যখন যাচ্ছিল তখন বাকি স্টুডেন্টরা বলাবলি করছিল যে সুনরং এর এত পরিমাণে ফোর্স ভ্যালু আছে যে সে চাইলেই দেশের যে কোনো সেরা স্কুলে ভর্তি হতে পারবে, তাহলে সে এখানে কি করছে। আর যখন সুনরং রুমের ভেতরে প্রবেশ করে তখন ফ্রগটি টের পেয়ে যায় যে সুনরং এর অতি উচ্চ স্পিরিচুয়াল ফোর্স ভ্যালু রয়েছে। সুনরং তার দিকে তাকিয়ে দুঃখ প্রকাশ করে বলে যে সে তাকে তার ছোট্ট মুষ্টি দিয়ে মারতে যাচ্ছে, আর ফ্রগ তাকে মারতে বলার সাথে সাথেই সুনরং ঝাঁপিয়ে পড়ে এবং এমন জোরে তাকে আঘাত করে যার ফলে ফ্রগটি একটু পেছনে সরে যায়। আর সবাই তখন তার শক্তি দেখে অবাক হয়ে যায় এবং টিচার হিসাব করে বলেন যে তার স্কোর হলো 2019, মানে 2000 স্কোর পার করে ফেলেছে। সবাই যখন সুনরংকে গডেস বলে ডাকছিল, ওয়াংলিং একদম চুপচাপ তাকে পাশ কাটিয়ে পরীক্ষার হলে ঢুকে যায়। সবাই যখন তাকে সেই ফোর্স ভ্যালু 5 দুর্বল ছেলে বলে ডাকছিল, তখন সুনরংও তাকে
তাকে চিনতে পারে যে তাকে একটু আগে অপমান করেছিল। আর তখন ওয়াংলিং ভাবছিল যে 400 ফোর্স পাওয়ার অর্ডিনারি ক্লাসে যাওয়ার জন্য যথেষ্ট হবে, আর সে এটা কেন ভাবছিল তা এখনই বলছি। এদিকে রুমের ভেতরে পরের স্টুডেন্টের জন্য ফ্রগটি অপেক্ষা করছিল, কারণ তার আর মাত্র অল্প কিছু স্পিরিচুয়াল ফোর্স দরকার, যা পেলেই সে এখান থেকে বেরিয়ে যেতে পারবে। কিন্তু ঠিক যখন ওয়াংলিং প্রবেশ করে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক শুরু হয়ে যায়। আর আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক কেন বললাম, কারণ ফ্রগটি ভয় পায় ওয়াংলিং কে দেখে না, বরং সে ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে পেরে। আর এরপর সে ওয়াংলিং এর দিকে তাকিয়ে আতঙ্কে পড়ে যায় এবং বলতে থাকে যে ও কিভাবে এখানে আসলো, আর এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তো আমি চিনি। যার পর সিনটা চলে যায় 10 বছর আগে, যেখানে দেখা যায় যে জোই আসলে ডিমন কিং কে হারায়নি, বরং জো নিজেই হেরে গিয়েছিল। আর যখন ডিমন কিং ফ্রগ জোর স্পিরিচুয়াল ফোর্স শোষণ করতে যাচ্ছিল, ঠিক তখনই ওয়াংলিং তার সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে চলে আসে। আর ফ্রগ ভাবে যে একটা সাইড ডিশ নিজেই তার জন্য চলে এসেছে, কিন্তু ওয়াংলিং তার চলে একটি লাথিতেই ডিমন কিং ফ্রগ কে হারিয়ে দেয়। তারপর সে তার ক্রিস্পি নুডলস প্যাকটা তুলে নেয় এবং বলে যে সে ক্রিস্পি নুডলস খাওয়ার সময় তাকে বিরক্ত করুক এটা তার একদমই পছন্দ নয়। তাহলে এখন বুঝতে পেরেছেন তো যে কেন এপিসোডের শুরুতে ক্রিস্পি নুডলসটা হাইলাইট করা হয়েছিল এবং কেন ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলা হয়েছিল। এখন আমরা বর্তমানে ফিরে দেখি যে ফ্রগ নিশ্চিত যে ওয়াংলিংই তাকে তার এই ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ হারিয়েছিল। আর ওয়াংলিং তখন ইচ্ছাকৃতভাবে তার ফোর্স ভ্যালু সর্বনিম্ন করে দেয় এবং ফ্রগের দিকে সে এগিয়ে যায় এমন ভান ধরে যে সে অনেক চেষ্টা করছে, কিন্তু যতই সে কাছে যায় ফ্রগটি আতঙ্কে পড়ে যায়, কারণ সে ভয় পাচ্ছিল যে ওয়াংলিং যদি তাকে আগেরবার যেমন মেরেছিল এবার তেমন জোরে আঘাত করে তাহলে তো তার আত্মা পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। তাই ওয়াংলিং তাকে মারার আগে হঠাৎ একটি সাদা আলোর বিস্ফোরণ ঘটে, যা সাময়িকভাবে সেই স্ক্রিনটাকে অকেজো করে দেয়, যা দিয়ে সকল স্টুডেন্টরা সেই পরীক্ষাটি দেখছিল। স্ক্রিন আবারও সচল হলে আমরা দেখতে পারি যে ফ্রগটি উল্টো হয়ে পড়ে আছে এবং ওয়াংলিং এর স্কোর পুরো স্ক্রিনকে 9999 দিয়ে ঢেকে ফেলেছে, যা দেখে সবাই অবাক হয়ে যায়। আর ওয়াংলিং ভাবতে থাকে যে ফ্রগটার হলোই বাকি, কারণ আমি তো ওকে মারিনি। আর তারপরে টিচার রুমে ঢুকে পড়েন এবং ফ্রগের এই অবস্থা দেখে তিনি ভেঙে পড়েন এবং জিজ্ঞেস করেন যে সে ঠিক আছে কিনা, কিন্তু ফ্রগ একবার তার দিকে তাকিয়ে ক্রক করে এবং এমন এক ভান ধরে যে সে যেন মারাই গেছে। আর তখন চেনচাও বলে যে এই ছেলেটা জায়ান্ট ফ্রগকে মেরে ফেলেছে, কিন্তু গুয়াহাও বলে যে সুনরঙে বোধহয় ওর ভাইটালিটির বেশিরভাগটাই নষ্ট করে দিয়েছিল। আর সেই ফোর্স ভ্যালু 5 স্টুডেন্ট অর্থাৎ ওয়াংলিং শুধু অল্প যেটুকু বাকি ছিল ততটুকুই নিতে পেরেছে। কিন্তু সুনরং ঠিকই বুঝতে পারে যে এখানে কোনো একটা গড়বড় আছে, কারণ প্রতিবারই যখন ফ্রগকে কেউ মারতে যাচ্ছিল তখনই প্রোটেক্টিভ মেমব্রেনটি দেখা যাচ্ছিল, কিন্তু এবার তেমন কিছুই হয়নি। আর এখানে আসল ঘটনা প্রকাশিত হয় যখন রুমের ভেতরে ওয়াংলিং তার ম্যাজিক ব্যবহার করে এবং বুঝতে পারে যে ফ্রগ আসলে মারা যায়নি, সে শুধু মরে যাওয়ার অভিনয় করেছে। আর তার মধ্যে থাকা বাকি স্পিরিচুয়াল ফোর্স একটি স্পিরিটে রূপান্তরিত হয়ে পালিয়ে গেছে। যার পর টিচার তাকে গম্ভীরভাবে জানায় যে ওয়াংলিং এখন থেকে ক্লাস এলিটে বসবে। এলিট ক্লাসরুমে এলিট ক্লাসের হেড টিচার পান শেংকং, নামটা কি সঠিক বললাম? না, প্রথম ক্লাস নিচ্ছেন সামনিং লেসন নিয়ে। তিনি জিজ্ঞেস করেন যে কারো কোনো সামনিং এর অভিজ্ঞতা আছে কিনা। আর যখন স্টুডেন্টরা না বলে তখন টিচার পান বোঝান যে তাদের চারপাশে সবসময় স্পিরিচুয়াল বডি দিয়ে পূর্ণ থাকে এবং তাদের যা করতে হবে তা হলো একটি রাস্তা বা প্যাসেজ তৈরি করা। আর একজন স্টুডেন্টের স্পিরিচুয়াল ফোর্স লেভেল অনুযায়ী তার তৈরি করা প্যাসেজের আকার হবে। সাধারণভাবে সামনিং করার দুইটি উপায় আছে, যার মধ্যে প্রথম হলো স্পিরিচুয়াল ফিগারস আঁকা অথবা দ্বিতীয়ত ইনক্যান্টেশনস পড়া। এখন ইনক্যান্টেশনসটা কি? এটি হলো কয়েকটি ওয়ার্ডের একটি সম্মিলিত বাক্য যা কোনো জাদুমন্ত্রে ব্যবহার করা হয়। যাই হোক, একজন যখন একটি স্পিরিচুয়াল ফিগার আঁকে এবং তাতে স্পিরিচুয়াল ফোর্স ঢেলে দেয় তখনই একটি স্পিরিচুয়াল বিস্ট সামন করা যায়। আর সংক্ষেপে বলতে গেলে যে স্পিরিচুয়াল বিস্ট সামন করবে তার শক্তি তার ফোর্স লেভেল অনুযায়ী হবে। আর টিচার পান একটি মাছের মতো স্পিরিচুয়াল বিস্ট সামন করে এটি ডেমনস্ট্রেট করেন। এরপর তিনি তাদের বেসিক সামনিং স্কিল শেখান এবং তারপরেই সবাইকে কিছু একটা সামন করতে বলেন, যার সাথে সাথেই চেন চাও অনেক নাটকীয় ভাবে এবং আত্মবিশ্বাসের সাথে সামনিং শুরু করে। আর এটা দেখে টিচার পান বলেন যে এত ভাব ধরার তো দরকার নেই, কিন্তু চেন পুরো ডিটারমিন্ড। সে ডিভাইন ড্রাগন সামন করার জন্য তার রক্ত পর্যন্ত উৎসর্গ করে দিতে রাজি আছে। আর সে যখন তা চেষ্টা করে তখন বেরিয়ে আসে একটি ফেরি ওয়ান্ড, যেগুলোকে পুরনো বাংলা সিনেমায় আমরা জাদু কাঠি হিসেবেই চিনতাম। আর চেনচাও যেটা এনেছে তা সম্ভবত কোনো শিশুর হবে। চেনচাওকে নিয়ে সবাই হাসাহাসি করার পর গুয়াহাও চেষ্টা করে এবং সে সামন করে তার সামনে বসে থাকা স্টুডেন্টের স্কার্ট। এরপর সবাই কিছু না কিছু একটা সামন করতে শুরু করে, কিন্তু কেউ কোনো জীবিত কিছু সামন করতে পারে না। যারপর হঠাৎই সুনরং কিছু একটা সামন করে যেটা দেখতে কিছুটা স্পিরিচুয়াল বিস্টের মতো মনে হলেও আসলে সেটা ছিল একটি রাস্তার কুকুরের আত্মা। আর যখন বাকি স্টুডেন্টরা এটি বুঝতে পারে এবং তারা সুনরংকে বলে যে এটি একটি কুকুরের আত্মার মতো লাগছে, তখন সুনরং হাসি মুখেই
প্রথমেই বলে যে আমার এতটা শক্তি নেই যে আমি এত বড় কিছু সামন করতে পারবো, কিন্তু ভেতরে ভেতরে সে রেগে যাচ্ছিল কারণ সে একটা আসল স্পিরিচুয়াল বিস্ট সামন করতে পারেইনি। যার পর টিচার পান খেয়াল করেন যে সবাই কিছু না কিছু সামন করেছে, শুধু ওয়াংলিং বাদে। তিনি তখন ওয়াংলিংকে জিজ্ঞেস করেন যে সে কি কনসেপ্টটা বোঝেনি এবং সে কি চায় যে টিচার তাকে আবারও দেখাক। যার পর ওয়াংলিং বুঝে যায় যে তার সামন করা ছাড়া আর কোনো উপায় নেই এবং তার শক্তিও বেশিক্ষণ সে লুকিয়ে রাখতে পারবে না। তাই সে তার নোটবুকটি খুলে সামনিং শুরু করে। ওয়াংলিং তখন অনুভব করতে পারে যে তার চারপাশে অনেকগুলো স্পিরিচুয়াল বিস্ট রয়েছে, কিন্তু সে জানে না এখন কে বেরিয়ে আসবে। আর যখন সে অবশেষে একটাকে সামন করে তখন কে বেরিয়ে আসে গেস করুন? সেই জায়ান্ট ফ্রগ। আসলে এটা অ্যানিমেতে এক্সপ্লেন করা হয়নি, কিন্তু মানহোয়াতে দেখানো হয়েছিল যে ফ্রগটা তার স্পিরিট ফর্মে ঘোরাঘুরি করছিল এবং ওয়াংলিং ভুল করে তাকে সামন করে ফেলে। আর সবাই যখন ফ্রগটিকে দেখে পালাচ্ছিল তখন টিচার পান একটি স্পেল ব্যবহার করেন এবং সুনরং যে স্ট্রে ডগের স্পিরিট সামন করেছিল সেটাকে জায়ান্ট ফ্রগের সাথে কম্বাইন করে দেন এবং এরপরই সবাই ফিরে এসে নতুন তৈরি হওয়া ডিমন কিং কুকুরটার কিউটনেস দেখে মুগ্ধ হয়ে যায় এবং বলে যে তারা এটিকে পেট হিসেবে রেখে দিবে। সুনরং তখন তার নামও দিয়ে ফেলে, যা ছিল ফ্রগি 2। আর যখন সবাই কুকুরটাকে নিয়ে ব্যস্ত, ওয়াংলিং চুপচাপ ক্লাস থেকে বেরিয়ে যায়। আর তারপরই দেখা যায় সবাই পেট করছে সেই ডিমন কিং ফ্রগকে, যে এখন একটি আসল কুকুরে পরিণত হয়েছে। আর এর মাধ্যমেই দ্য ডেইলি লাইফ অফ ইমর্টাল কিং এর প্রথম পর্ব শেষ হয়ে যায়। সত্যি কথা বলতে আমি এই ফোর্থ ওয়াল ব্রেকিং অ্যানিমেটাকে অনেক পছন্দ করেছি। যদিও আমি অনেস্ট বলি, আমি এই সিরিজটা আগে কখনো দেখিনি, কিন্তু প্রথম সিজনের হাফটা দেখা হয়ে গেছে, তারপরে আমি এই ভিডিওটা বানানো শুরু করলাম। এই ভিডিওটা আপ দেওয়ার সাথে সাথেই আমি প্রথম সিজনটার বাকিটাও শেষ করে নিব, আর তারপর অন্য সিরিজের উপরও আমি কাজ করব। বাই দ্য ওয়ে, কাইজু নো এর সিজন 2 কিন্তু আসতে চলেছে, তাই তার প্রথম সিজনটা আমরা অবশ্যই এই চ্যানেলে তার আগেই কভার করব। আশা করি তা কভার করতে পারবো। যাই হোক, এই সিরিজটা সম্পর্কে আপনাদের কি মনে হয় তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশন বেলটিও অন করে রাখবেন, যাতে আমাদের চ্যানেল অ্যানিমে আনলকড এর লেটেস্ট নিউজ এবং ভিডিওস আপনারা পেয়ে যান। আর এর সাথে এবং পরে অন্য কোন অ্যানিমে এক্সপ্লেন করব তা কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আমার সাধ্যমতো তা নিয়ে আসার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।